অত্যন্ত উদ্বিগ্ন আপনাদের জানালাম। ইতিমধ্যে বিদেশ মন্ত্রকও কিন্তু তাদের বক্তব্য সামনে এনেছে। আমি আলোচনার মাঝে দেখাবো আপনাদের। আমি প্রথমে অধ্যাপককে দিয়ে শুরু করবো, রবীন্দ্রনাথ ভট্টাচার্য। চিন্ময় কৃষ্ণ দাস গত সপ্তাহে একটা জমায়েত হয়েছিল, একটা জনসভা হয়েছিল, যে সনাতনী জাগরণ জোটের তিনি মুখপাত্র, সেই জোটের, এবং সেখানে চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্যটা একবার আমি বলি। জনসভায় তিনি বলেছিলেন যে 3 মাস হয়ে গিয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু এখনো অরাজকতা চলছে বাংলাদেশ জুড়ে। সংবিধান সংস্কার কমিশন তৈরি করা হয়েছে, যেখানে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধি নেই। সংবিধানে হিন্দুদের ধর্মীয় এবং পারিবারিক আইন এবং দেশের সহাবস্থান যদি অন্তর্ভুক্ত না হয় তাহলে পরিবর্তন মানব না। এর মধ্যে অন্যায়টা কি আছে? যে কোনো স্বাধীন দেশের নাগরিকের এটাই তো মিনিমাম দাবি হবে। দেখুন, বাংলাদেশের সংবিধানের এখন পর্যন্ত প্রিয়াম্বু 1 নম্বর, 8 নম্বর, 12 নম্বর এবং 38 নম্বর ধারায় পরিষ্কারভাবে সেকুলারিজম রাখা আছে। সেকুলারিজম 4টে পিলারের মধ্যে একটা পিলার বলা আছে। 38 নম্বর ধারায় বলা আছে যে পিসফুল জমায়েত যে কোনো সিটিজেন সব সময় করতে পারবে, যদি কোনো অন্য ধর্মের প্রতি তার কোনো আঘাত আনে তখনই রিজনেবল রেস্ট্রিকশনস অ্যাপ্লাইড হবে। এই যে কথাগুলো উনি বলেছেন, সংবিধানে এটা করা হবে এই দাবি, এটা তো যে কোনো সাধারণ মানুষ জানাতে পারেন। আসলে তা নয়। বাংলাদেশে যদি দেখেন, ধারাবাহিকভাবে হিন্দুদের উপর অত্যাচার হয়ে যাচ্ছে গত 30 বছর ধরে। আমি আমার নিজের কথা বলছি না, যে বলছেন লেখক হচ্ছেন ডক্টর আবুল বরকত, যিনি বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটির খুব বিখ্যাত প্রফেসর। তিনি একটা বই লেখেন 2016 সালে এবং তার উপর রিপোর্ট করেন মোহাম্মদ কামারুল হাসান। আমি সেই ঢাকা ট্রিবিউন আমি দেখাচ্ছি, সেই ঢাকা ট্রিবিউনে সেখানে পরিষ্কারভাবে বলা হয়, তিনি বলছেন যে 1,13,000 হিন্দু হারিয়ে গেছে বা চলে গেছে, দেশ ছেড়ে চলে গেছে। এটা 64 থেকে 2016-র মধ্যে ঘটেছে। অর্থাৎ 29 বছরে এই পরিমাণ লোক হারিয়ে গেছে, হিন্দু হারিয়ে গেছে, এবং তার মানে অ্যাভারেজে 632 জন করে হারিয়ে গেছে। যদি এটা হয় তার কারণ হচ্ছে আগামী 30 বছরে হিন্দু শূন্য হয়ে যাবে বাংলাদেশ। এবং উনি বলছেন পরিষ্কারভাবে, একজন জাস্টিসকে জিজ্ঞাসা করা হয়েছে ওই রিপোর্টেই, সেখানে বলা হচ্ছে, জাস্টিস বলছেন এর মূল কারণ হচ্ছে ওই জমিগুলোকে দখল করতে হবে, ওই ভ্যান্ডালিজম হবে, জমিগুলোকে দখল করা হবে এবং হিন্দুদের তাড়িয়ে দিয়ে সেই জমিগুলো তারা নিজের মতো করে নেবে। এইখানে হাসিনা সরকার অন্তত একটা হাসিনা সরকারের সময় হয়নি তাই নাই, 21 সালে বিরাট ভাবে একটা দাঙ্গা হয়েছিল, কিন্তু সেই সময় হাসিনা সরকার অন্তত বলেছিলেন, কিন্তু এখন ইউনূস সরকার হচ্ছেন জাহান্নামের আগুনে বসে হাসি পুষ্পের হাসি। এটাই হচ্ছে ইউনূস সরকারের মূল বক্তব্য। একদম। আমি আপনার কাছে আসবো, আমি একবার তন্ময় বাবুর কাছে যাই। অতি সম্প্রতি একেবারে গতকালের আনন্দবাজার পত্রিকার একদম প্রথম পাতায় একটা খবর ছাপা হয়েছিল, যেহেতু ধর্ম নিরপেক্ষ এই বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই শব্দ বন্ধ ব্যবহার করাটা কতটা জরুরি এদেশের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি, এবং সেই দাবিটাই কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি কিন্তু এই দাবিটাই তুলেছিলেন। সংবিধানের প্রস্তাবনায় সমাজতন্ত্রী এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটো যোগ করা নিয়ে যে আপত্তি তোলা হয়েছিল, গতকাল সুপ্রিম কোর্ট কিন্তু এদেশে সেটা খারিজ করে দিয়েছে। অর্থাৎ দাবি কিন্তু একেবারে দেশকালের সীমানা নির্বিশেষে সব ক্ষেত্রেই সমানভাবে কার্যকর, কোথাও সেটাই মানতে রাজি না এই মুহূর্তে ইউনূস সরকার। এটা হচ্ছে, আপনি দুটোর সাথে যদি রিলেট করার চেষ্টা করেন তাহলে ভুল করছেন, কারণ সুপ্রিম কোর্টে যেটা ছিল সেটা পুরোপুরি আলাদা জিনিস। কারণ ওটা হচ্ছে আমাদের সংবিধানে ছিল না ওই দুটো ওয়ার্ড ঢুকিয়ে দেওয়া হয়েছিল এমার্জেন্সির সময়, যখন এমনকি কোর্টের হাত বেঁধে দেওয়া হয়েছিল। তো সেই সময়ের সাথে আপনি তুলনা করবেন না। আমাদের হচ্ছে প্রথম থেকেই স্ট্যান্ড হচ্ছে আমরা হচ্ছে সেকুলার, তো সেটাই সেইভাবেই চলে এসছে। সুতরাং কেউ বলেনি যে সেকুলার হচ্ছে ওখানে ছিল না, সেটাই বলা হয়েছে। সুতরাং ওইটার সাথে তুলনা করবেন না। বাংলাদেশের কথা আমি আপনাকে বলছি, বাংলাদেশে তো আজকে নয়, বাংলাদেশে ওই সেকুলার করে আমরা দেশটাকে ভাগ করেছি, করে হচ্ছে হিন্দুদের নির্যাতন যখন হয়েছে, হিন্দুরা যখন চলে এসছে, তখন আমরা এখানকার যে সরকার ছিল সেই কংগ্রেস গভর্নমেন্ট চুপ করে বসে থেকেছে। আমি আপনাকে বলছি, দেখুন, আমি একজন রিফিউজি ফ্যামিলির ছেলে। আমার দাদু হচ্ছে ওই পার্টিশনের পরেই কয়েক মাসের মধ্যে খুলনা থেকে পালিয়ে চলে এসেছিলেন, এবং ছোটবেলায় ঠাকুমার কাছে গল্প শুনেছি যে যখন তিনি বাড়ি ঘর ছেড়ে চলে আসছেন, চারিদিক জ্বলছে, তখন তিনি গোয়াল ঘরে গরু ছিল, সেই গরুর গলার দড়িটা খুলে দিয়ে চলে এসেছেন যাতে গরুটা আটকা না পড়ে যায়। তো এইটা ছোটবেলা শুনেছি, এইভাবে শুনে বড় হয়েছি। এবং আপনারা জানেন যে বিভিন্ন সময়ে এইগুলো হয়েছে, আর হিন্দুরা হচ্ছে পালিয়ে আসতে বাধ্য হয়েছে, এবং আমাদের রাজ্যে এসে বা আমাদের দেশে এসে ত্রিপুরাতেও হচ্ছে তারা হচ্ছে আশ্রয় নিয়েছে।
তো এই জিনিসটা এখনো চলছে এবং বাংলাদেশ হচ্ছে সেখানে মৌলবাদীরা আবার ক্ষমতায় এসছে সেখানে, এবং ক্ষমতায় এসে সেই জিনিসটা চালাচ্ছে। তো এইটার বিরুদ্ধে ভারত সরকার একটা তীব্র প্রতিবাদ করেছে এবং কড়া মন্তব্য দিয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি, দেখুন সরকার আলাদা, সরকারের ক্ষেত্রে কূটনৈতিক কিছু বাধ্যবাধকতা থাকে, কারণ সেটা হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। যাদেরকে তারা টর্চার করছে তারা হচ্ছে বাংলাদেশের নাগরিক, যদিও তারা হিন্দু। কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি, আপনারা জানেন, কালকেই হচ্ছে বিধানসভায় হচ্ছে বিরোধী দলনেতা তিনি হচ্ছে প্রতিবাদ করেছেন। আমাদের আজকে প্রতিবাদ আছে হচ্ছে আপনার হাই কমিশনের বাইরে, ডেপুটি হাই কমিশনার বাংলাদেশের বাইরে। একের পর এক আমরা সেই প্রতিবাদগুলো করে যাচ্ছি যে এই জিনিস চলতে দেওয়া যাবে না। হিন্দুদের উপরে এই অত্যাচার ভারত অন্তত মানবে না। একেবারেই শুধুমাত্র হিন্দু বলে নয়, যে কোনো ধর্মের মানুষ তার নিজের ধর্মাচরণ পালন করবেন, স্বাধীনভাবে স্বাধীন দেশে বাস করবেন, সেটাই হওয়া উচিত। আমি দেখাবো আপনাদের যে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইতিমধ্যেই ভারত সরকারও কিন্তু বিবৃতি দিয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে যে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং জামিন নাকচ করার বিষয়টিতে গভীর উদ্বেগের সঙ্গে দেখছে। বাংলাদেশে চরমপন্থী গোষ্ঠীর দ্বারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের বাড়িঘর এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং লুটপাটের পাশাপাশি চুরি, ভাঙচুর, মূর্তি এবং মন্দির ভাঙচুর করার একাধিক ঘটনা ঘটেছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে হিন্দু এবং সকল সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং শান্তিপূর্ণ সমাবেশ, মত প্রকাশের স্বাধীনতার অধিকার রক্ষা করার আর্জি জানাচ্ছি। বিদেশ মন্ত্রকের তরফে কড়া বিবৃতিতে বলা হয়েছে, এটা দুর্ভাগ্যজনক যে একদিকে যখন অভিযুক্তদের ছাড় দেওয়া হচ্ছে, তখন অন্যদিকে একজন ধর্মীয় গুরু যিনি শান্তিপূর্ণ জমায়েতের মাধ্যমে যুক্তিসঙ্গত দাবি তুলছেন, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা শ্রী দাসের গ্রেফতারির বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের উপর হামলার দিকে উদ্বেগের সঙ্গে নজর রাখছি। আমি সমীরদার কাছে এই জায়গায় আসবো। সমীরদা, বক্তব্য তো খুব পরিষ্কার, সেটা আমাদের দেশে সর্বোচ্চ আদালতই হোক বা বাংলাদেশে যে দাবি করছেন এই সন্ন্যাসী, সেটা তো বক্তব্যটা একটাই যে সকলের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে এবং সংবিধানের ক্ষেত্রে যদি সংশোধন করা হয় সেক্ষেত্রে কেন একজন সংখ্যালঘু প্রতিনিধি রাখা হবে না, তার জন্য তাকে গ্রেফতার করা হবে, তার জামিন খারিজ হচ্ছে। মারামারি হলো, এমন মারামারি হলো যে একজনের প্রাণহানির মতো ঘটনা ঘটে গেল। দেখুন, আমরা সবাই কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, সকল ধর্মের প্রতি সম্মান জানানো, এটা তো নিঃসন্দেহে আমাদের প্রেম মিলিত আলোচনা করলেন রবীন্দ্রনাথ বাবু। কিন্তু যে ঘটনাটা সামনে এসছে অত্যন্ত নিন্দাজনক ঘটনা, এবং যেহেতু বাংলাদেশ স্বাভাবিকভাবে বিদেশ মন্ত্রক, ভারত সরকার সেটা ব্যবস্থা নেবে। কিন্তু যে শেখ হাসিনাকে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে সরে গেল, এই যে চির শান্তি দেওয়ার নাম করে অ্যাডহক মোহাম্মদ ইউনিস তিনি আজকে সরকার চালাচ্ছে, তার দায় এবং দায়িত্ব কিন্তু তার। আজকে এই ধরনের ঘটনা গোটা দেশ বিদেশে চর্চিত হচ্ছে। আজ একটা জিনিস আমাদের কাছে, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, সবাইকে তার যথোপযুক্ত তাদের যা কর্ম যাদের যা সেটা আমাকে সম্মান জানাতে স্বাভাবিকভাবে। না না, এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। আমাদের প্রধানমন্ত্রী কে কি খাবে, কে কি বলবে, কে কি করবে, এই কথা বলেছি। এটা কিন্তু ঠিক না। আজকে আপনি শপথ গ্রহণ করছেন, আপনি একটা বিশেষ সম্প্রদায়কে চিহ্নিত করতে পারেন না। আপনারা প্রতিবাদ করছেন। শুনুন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরপ্রদেশে একটা মসজিদে সমীক্ষা চলছে, সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল নতুন করে কি নাগরিকত্ব দেবেন, এরা তো সকলেই ভোটাধিকার রয়েছে এবং এরা সকলেই ভোট দেন, তাই আলাদা করে কেন্দ্র সরকার নাগরিকত্ব দেওয়ার নামে এদেরকে সমস্যায় ফেলতে চলেছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্সন ছিল। আপনাদের এবার দেখাই ভারতের যে কড়া বার্তা আপনাদের দেখালাম বিদেশ মন্ত্রক দিয়েছে, তার প্রেক্ষিতে বাংলাদেশ বিদেশ মন্ত্রক কি দাবি করেছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে একটি অংশ ভুলভাবে দেখানোর চেষ্টা করছে। আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছি, প্রত্যেক বাংলাদেশী নাগরিকের তার নিজস্ব ধর্মীয় উপাচার পালনের এবং বিনা বাধায় মত প্রকাশের অধিকার রয়েছে। প্রত্যেক নাগরিক, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। বাংলাদেশের বিদেশ মন্ত্রক দায়িত্বের কথা মনে করিয়ে দিচ্ছে, কিন্তু মোহাম্মদ ইউনূসের যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কি বিবৃতি দেওয়া হয়েছে। আমি আলোচনায় ফিরবো, সৈকতের কাছে আসবো, বিরতির পর সঙ্গে থাকবো।
মাতৃভূমিতে টিকে থাকার জন্য আমরা ভীতু নই। মুসলিম কট্টরপন্থীরা হামলা চালায়। ডেপুটি হাই কমিশনার ঘেরাও। এরা সবাই এত বড় শক্তিমান হয়ে গেছে, হুমকি দিয়ে লাভ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা, প্রশাসন চালানোর মতো তার অনেক ট্যালেন্ট আছে। নেতৃত্ব নজর রাখছেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন। ঘণ্টাখানিক সঙ্গে সুমন নিবেদন করছেন বিপি পোদ্দার হসপিটাল মানে 4 ইঞ্চ কেটে হার্ট বাইপাস। Berger Paints, 100 years of trust. Impacto by Ajanta Shoes. Jack Olive Oil, Eastern India's largest selling Ayurvedic herbal body oil. Partnered by Surokkha Diagnostics, 30 বছর ধরে বাঙালির ভরসা। আমার একমাত্র পছন্দ বসুমতির বাসমতি চাল। শালিমার শেফ গুঁড়ো মশলা, আসল মশলা, আসল টেস্ট। বিডির গ্লিসারিন, রেশম, কোমল উজ্জ্বল ত্বক। आ तो गए, जाओगे कैसे? हेलो, मैं आ रहा हूँ, भगा कर ले जाऊंगा। सिक्योरिटी भाग गए, पकड़ो उनको। हेलो, बोला था ना भगा कर ले जाऊंगा। एक हिंट तो देते। हिंट, बड़े आराम से। Jack Olive Oil, Eastern India's largest selling Ayurvedic herbal body oil, created by late Roshamoy Das Ayurveda Ratna, creator of Jack Olive Oil brand. Yes, it is my creation. গ্যাস, অম্বল, বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর করে নিমেষে হার্বস এন্ড ড্রাগস এর ল্যাক্সো প্লাস। সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। ফটাফট। রাষ্ট্রদ্রোহের অভিযোগ, চিন্ময় দাসের জামিনের আবেদন খারিজ। চট্টগ্রাম কোর্টে বাংলাদেশি সংখ্যালঘুদের বিক্ষোভ, এক আইনজীবীর মৃত্যু। ঢাকা ইসকনের সন্ন্যাসী গ্রেফতার, প্রতিবাদ ভারতের। বন্ধ হোক হিন্দুদের উপর লাগাতার হামলা, হামলাকারীরা ঘুরে বেড়াচ্ছে বলে কড়া বার্তা, অবিলম্বে পদক্ষেপ চায় ইসকনও। শৃঙ্খলা নিয়ে নেতৃত্বের কড়া বার্তার পরেও বেলাগাম হুমায়ুন, এবার সরাসরি করলেন ববি কি চ্যালেঞ্জ। আমার জেলায় করাপশন করে মাপ পেয়ে যাচ্ছে, তার দায় এই ববি হাকিমকে নিতে হবে। শুনুন, আমি তো ওই একজন সাংসদ বলেছে হুমায়ুন কবিরকে হোয়াই, কিসের এত অহংকার। জাতীয় কর্মসমিতির বৈঠকের পরেই অভিষেকের হয়ে ফের ব্যাটিং ভরতপুরের তৃণমূল বিধায়কের। আমার স্ট্যান্ড ক্লিয়ার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন চালানোর মতো তার অনেক ট্যালেন্ট আছে, অনেক গ্রহণযোগ্যতা আছে। অনেকের হাতে 3-4টি দফতর, অভিষেক এলে আপত্তি কেন? তৃণমূলের রদবদলের পরেই সুর চালালেন হুমায়ুন। তো বন্দ্যোপাধ্যায়কে যে কজন ঘিরে ধরে আছে, কতটা ভালো চায়, যথেষ্ট সন্দেহ। আমি নিজে বেঁচে যদি থাকি ওপেন বলবো এসব কথা, আমাদেরকে হুমকি দিয়ে লাভ নেই। আপনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সিকিউরিটির জন্য লিখুন। শৃঙ্খলা রক্ষায় একাধিক কমিটি, তাও বেপরোয়া হুমায়ুন। 2 পাতার নোটিসে 4 পাতার জবাবের হুঙ্কার, যা করেছেন ঠিক নয়, নজর রাখছে দল, বার্তা কুণালের। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেলেই পার্থ, প্রায় 2.5 বছর পরে জামিনে মুক্ত বান্ধবী অর্পিতা। প্যারোলের মেয়াদ শেষের আগেই গেলেন আলিপুর জেলে। নিয়োগ দুর্নীতিতে সিবিআই মামলায় সদ্য জামিন পাওয়া বাগদার রঞ্জন এবার ইডি হেফাজতে। আগামী সোমবার পর্যন্ত হেফাজতে রাখার আবেদন মঞ্জুর আদালতে। ইডির মামলায় জামিন পেলেও সিবিআই হেফাজতে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু, হেফাজতে পার্থ ঘনিষ্ঠ সন্তু, কালীঘাটের কাকুকে সশরীরে হাজিরার নির্দেশ। এক ঝলকে উপনির্বাচনে নৈহাটি জয়ের পরেই বড়মাল মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী। এলাকা ঢেলে সাজানোর নির্দেশ, তৈরি হবে ফাঁড়ি। সরকারের আশ্বাসী সার, বাঁকুড়া মেডিকেলে রোগী ভর্তিতে অবাধে দালাল চক্র, পর্যাপ্ত গ্রুপ ডি কর্মী না থাকার সাফাই অধ্যক্ষের। গুজরাটের সিরিয়াল কিলারের হাতেই খুন তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়। লুঠের উদ্দেশ্যে চলন্ত কাটিহার এক্সপ্রেসের মধ্যেই খুন, ধরিয়ে দিল চুরির ফোন। আবাসের তালিকায় সমীক্ষা ঘিরে রণক্ষেত্র দিনহাটা, তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষ। বাঁকুড়ার কতুলপুরে বিক্ষোভের মুখে আবাসের সমীক্ষক দল। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।
শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এগিয়ে থাকে, এগিয়ে রাখে with Birla Fertility and IVF Chain of the Year for East. সোমবার গ্রেফতার হয়েছিলেন ঢাকা বিমানবন্দর থেকে, আর গতকাল চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে তোলা হলে তাকে জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। প্রতিবাদে তিনি আদালত থেকে বেরোনোর পর প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ দেখান ভক্তরা। প্রিজন ভ্যানের ভেতর থেকেই শান্তি বজায় রাখার বার্তা দেন ধৃত সন্ন্যাসী। শুধুমাত্র ভারত সরকার উদ্বিগ্ন এমনটাই নয়, এ রাজ্যে বঙ্গ বিজেপি তারাও কিন্তু সরব হয়েছে। বিধানসভায় বিক্ষোভ দেখানো হয়েছে গতকাল, এবং আগামী কয়েক দিনের জন্য একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে। কালকে 3টে ডেপুটি হাই কমিশনার ঘেরাও করবে বিজেপি এমএলএরা। আগামী বৃহস্পতিবার হিন্দু জাগরণ মঞ্চ কল দিয়েছে সব হিন্দুকে রাস্তায় নামতে ডেপুটি হাই কমিশনের ঘেরাও করার জন্য। রবিবারের মধ্যে কাজ না হলে বনগাঁর এমএলএ পেট্রোপোলে অবরোধ শুরু করবে সোমবার থেকে। বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয়। আমরা চিরকালই ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি এবং ধর্মনিরপেক্ষতায় থাকি। বাংলাদেশ রিসেন্টলি, মানে এর আগে যে সরকার ছিল তারা ধর্মনিরপেক্ষতার পথে ছিল বলে অনেকটা উন্নতি করেছিল। ধর্ম অন্ধতায় পাকিস্তানের মতন অন্ধকারে চলে যেতে হবে। সুতরাং এটা আমাদের কাম্য নয়। হঠাৎ করে এটা হয়েছে, এটা অত্যন্ত দুঃখের, এবং এখন যা হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগের। আমাদের অত্যন্ত কষ্ট হয় যখন দেখি যে ওখানকার মানুষ সাফার করছে। সৈকত, এই মুহূর্তের পরিস্থিতিতে যদি সামগ্রিকভাবে আমরা দেখার চেষ্টা করি, 3 মাস আগেও যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখনও যে বাংলাদেশে বিরাট কিছু সুশৃঙ্খল পরিস্থিতি ছিল এমনটা নয়, কিন্তু এখন যেভাবে একেবারে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে এবং অরাজকতাটা প্রকাশ্যে চলে এসেছে, এই আনরেস্ট সিচুয়েশনটা কিন্তু ছিল না। নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূস আসার পরে সেটা বাড়লো, কিন্তু বক্তব্য হচ্ছে সরকার কি চাইছে, সরকারের এই মুহূর্তে পরিস্থিতি মানে দাবিটা কি, তারা কি সিচুয়েশন নিয়ন্ত্রণে আসুক এটা চাইছে না? বক্তব্য নেই। দেখুন, একটা গণতান্ত্রিক দেশের মাপকাঠি হচ্ছে সেই দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বলে যদি সেই দেশ নিজেদের দাবি করে, সেখানে সংখ্যালঘুদের অধিকার, সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত হওয়াটাই একটা অন্যতম গণতন্ত্রের মাপকাঠি। একটা দেশের নির্বাচিত সরকার তারা যদি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে হতে ফ্যাসিস্ট ভূমিকা পালন করে, তাহলে সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি হয়। আর সেই গণ আন্দোলন যখন সঠিকভাবে পরিচালিত হয় না, যখন মৌলবাদীদের হাতে চলে যায়, তখন যা পরিণতি হওয়ার আজকের বাংলাদেশ সেই পরিণতির সামনে। এই ঘটনা থেকে দুটো জিনিস শিক্ষা নেওয়া খুব প্রয়োজন। এক, যে কোনো প্রগতিশীল ভাবনা চিন্তার দেশে বা যে কোনো শিক্ষিত আধুনিক ভাবনা চিন্তার মননের দেশে সেখানে সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করা। উল্টো দিকে দ্বিতীয়ত হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার সে কোনোভাবে যাতে ফ্যাসিস্ট ভূমিকায় অবতীর্ণ না হয় এবং মৌলবাদীদের মাথাচাড়া দেওয়ার সুযোগ যেন রাজনৈতিক দল না দেয়। বাংলাদেশ আর ভারতবর্ষ দুটো দেশের ক্ষেত্রেই আমরা দেখছি মৌলবাদী শক্তি প্রতিনিয়ত মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। ওখানে ইসকনের সন্ন্যাসী যেভাবে তার উপর যেভাবে আক্রমণ হচ্ছে, তাকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, এই দেশে গাজায় কিছু হলে আন্দোলন থাকে, এখন আন্দোলন থাকে না। নিয়ে এখন আমি জানি কারা চিৎকার করবে, হিন্দুরা নিপীড়িত হলে জানি এখন বামেরা চুপ করে থাকে। জামাতের ভাই ভাইপোরা যারা এদেশে আছে তারা চিৎকার করবে। যাই হোক, তখন যেটা বিষয় হচ্ছে জামাতের পয়সায় যারা ভোটে লড়ে, যারা চায় আসাউদ্দিন ওয়াইসি বেঁচে থাকুক, যারা হাতে হাত মিলিয়ে মৌলবাদী শক্তির সঙ্গে হিন্দু মৌলবাদ মুসলিম মৌলবাদ হাতে হাত মিলিয়ে চলতে চায়, তারা তাদের গায়ে লাগবে, তারা চিৎকার করবে। কিন্তু আমরা বলছি বাংলাদেশ হোক কিংবা ভারত, হিন্দু হোক কিংবা মুসলমান, মানুষের উপর এইরকম ধর্মীয় উন্মাদ আক্রমণ বিপজ্জনক। যেমন কাঙ্ক্ষিত নয় তন্ময় বাবু, ঠিকানা দিয়ে দেবো। আপনারা প্রতিনিয়ত যেভাবে ধর্মীয় আক্রমণ যেমন একেবারেই কাম্য নয়, তার পাশাপাশি ওয়াকফ নিয়ে যে রাজনীতিটা শুরু হয়েছে এবং সেখানে যেভাবে একেবারে যিনি চেয়ারম্যান রয়েছেন ওয়াকফ বোর্ডের তার দিকে অভিযোগের আঙুল তুলে দিচ্ছেন বিরোধীরা, কোথাও সেটাও তো একটা প্রশ্নের মুখে ফেলছে কেন্দ্রীয় সরকার। এটা আপনি যদি বলতে চান আমাকে বলতে দিন একটু, যে ওয়াকফ নিয়ে যেটা
বিল একটা আসবে পার্লামেন্টে, তারপরে সেখানে ডিবেট হবে, ভোটাভুটি হবে, পুরো বিরোধীরা তো সেটাই আশঙ্কা করছে যে কমিটি বলছে রিপোর্ট তৈরি, রিপোর্ট তারা দিয়ে দেবে, কিন্তু কথা বলার সুযোগই দেওয়া হয়নি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন আমি বিরতি দেব, বিরতির পর অবশ্যই বাংলাদেশ প্রসঙ্গে আলোচনায় ফিরে আসবো, আপনাদের সঙ্গে থাকবো। সেই জন্য চায় একটা অনুভূতি আমাদের সবারই ক্ষেত্রে এক, ঘরে ফেরার অনুভূতি, তাই না? কারণ নিজের জায়গায় আছে আসল সুখ, আসল শান্তি আর বিশ্বাস। ঠিক যেমন বোরোলিনে, যা দেয় রুক্ষ ত্বক থেকে হাসি খুশি ত্বক রাতারাতি। তাই বোরোলিন রোজ রাতে। যেটি তোমার যেটি আমার যেটি বেছে নিন, যেটি তোমার যেটি আমার যেটি বেছে নিন। জেটি ফ্লোর ক্লিনার, তীব্রতার পরিচয়। নাম ঠিকানা পর্যন্ত যাচাই করলো না, দেখা করতে পাঠিয়ে দিল। আশ্চর্য। এবিপি ওয়েডিংসে ফটো আইডি জমা দিলে তবেই প্রোফাইল থেকে যোগাযোগ করা যায়, তাই পাত্র জেনুইন, মেয়েও সুখে থাকবে। শুধু বাঙালি পাত্রপাত্রীর বৃহত্তম সমাহারই নয়, abpweddings.com-এ আছে ফটো আইডির সুরক্ষা, ফলে নিশ্চিন্তে বেছে নিন পছন্দের জীবনসঙ্গী। ক্যাপ্টেন রাস্ট গার্ড জং প্রতিরোধক টিএমটি বার দেয় জং থেকে মুক্তি। ক্যাপ্টেন রাস্ট গার্ড জং প্রতিরোধক টিএমটি বার দেয় জং থেকে মুক্তি। ফটাফট। রাষ্ট্রদ্রোহের অভিযোগ, চিন্ময় দাসের জামিনের আবেদন খারিজ। চট্টগ্রাম কোর্টে বাংলাদেশি সংখ্যালঘুদের বিক্ষোভ, এক আইনজীবীর মৃত্যু। ঢাকা ইসকনে সন্ন্যাসী গ্রেফতার, প্রতিবাদ ভারতের। বন্ধ হোক হিন্দুদের উপর লাগাতার হামলা, হামলাকারীরা ঘুরে বেড়াচ্ছে বলে কড়া বার্তা, অবিলম্বে পদক্ষেপ চায় ইসকনও। শৃঙ্খলা নিয়ে নেতৃত্বের কড়া বার্তার পরেও বেলাগাম হুমায়ুন, এবার সরাসরি করলেন ববি কি চ্যালেঞ্জ। আমার জেলায় করাপশন করে মাপ পেয়ে যাচ্ছে, তার দায় এই ববি হাকিমকে নিতে হবে। আমি তো ওই একজন সাংসদ বলেছে হুমায়ুন কবির কে হোয়াই, কিসের এত অহংকার। জাতীয় কর্মসমিতির বৈঠকের পরেই অভিষেকের হয়ে ফের ব্যাটিং ভরতপুরের তৃণমূল বিধায়কের। আমার স্ট্যান্ড ক্লিয়ার, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশাসন চালানোর মতো তার অনেক ট্যালেন্ট আছে, অনেক গ্রহণযোগ্যতা আছে। অনেকের হাতে ৩-৪টি দফতর, অভিষেক এলে আপত্তি কেন? তৃণমূলের রদবদলের পরেই সুর চালালেন হুমায়ুন। তো বন্দ্যোপাধ্যায়কে যে কজন ঘিরে ধরে আছে, কতটা ভালো চায় যথেষ্ট সন্দেহ। আমি নিজে বেঁচে যদি থাকি ওপেন বলবো এসব কথা, আমাদেরকে হুমকি দিয়ে লাভ নেই। আপনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সিকিউরিটির জন্য লিখুন। শৃঙ্খলা রক্ষায় একাধিক কমিটি, তাও বেপরোয়া হুমায়ুন। 2 পাতার নোটিশে 4 পাতার জবাবের হুঙ্কার, যা করেছেন ঠিক নয়, নজর রাখছে দল, বার্তা কুণালের। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেলেই ব্যর্থ, প্রায় 2.5 বছর পরে জামিনে মুক্ত বান্ধবী অর্পিতা। প্যারোলের মেয়াদ শেষের আগেই গেলেন আলিপুর জেলে। নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় সদ্য জামিন পাওয়া বাগদার রঞ্জন এবার ইডি হেফাজতে। আগামী সোমবার পর্যন্ত হেফাজতে রাখার আবেদন মঞ্জুর আদালতে। ইডির মামলায় জামিন পেলেও সিবিআই হেফাজতে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু, হেফাজতে পার্থ ঘনিষ্ঠ সন্তু, কালীঘাটের কাকুকে সশরীরে হাজিরার নির্দেশ। চাটা দে, আমার একটা চা দে। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।
বাংলাদেশের যা পরিস্থিতি তাতে সবথেকে বড় প্রশ্ন এটাই যে সংখ্যালঘুদের উপরে হামলা ঠেকাতে কি ব্যবস্থা নেবে এবার মোহাম্মদ ইউনূসের সরকার, যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তার সরকারের আমলে এত অশান্তি হানাহানি, আর তিনি কেন মুখ বুজে রয়েছেন? কোথায় সেই ছাত্র নেতারা আজকে যারা ইউনূস সরকারের উপদেষ্টা হয়ে বসে রয়েছেন? কেন সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণ বন্ধ করতে সক্রিয় ভূমিকা নিতে দেখা যাচ্ছে না তাদের? বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে এই অত্যাচার বন্ধ করতে কি তাহলে কড়া পদক্ষেপের পথেই হাঁটবে মোদী সরকার? কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যেই সন্ন্যাসী গ্রেফতার নিয়ে বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলেছেন। প্রভুকে যেভাবে বাংলাদেশের ঢাকা শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমি চিন্ময় প্রভুর বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলেছি, ভারতের বিদেশ মন্ত্রকের সাথেও কথা বলেছি। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে এই জায়গায় আসবো। আমরা যদি একেবারে ভৌগোলিক অবস্থান এবং বাকি একেবারে যদি পরিস্থিতিটার দিকে নজর রাখি, আন্দোলনটা বা সমস্যাটা শুরু হয়েছিল কিন্তু ঢাকা থেকে, যেটা ধীরে ধীরে কিন্তু সরে গিয়েছে চট্টগ্রামে। এটার কি কোনো বিশেষ রাজনৈতিক কারণ রয়েছে? চট্টগ্রাম একটা ন্যাশনাল সি পোর্ট, আমরা জানি বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তার পাশাপাশি আমরা জানি যে চীনের একটা নজর কিন্তু চট্টগ্রামের ওপরে রয়েছে, অর্থাৎ অন্য দেশ। ইতিমধ্যেই কিন্তু জামাত এবং বিএনপি তারা বলতে শুরু করেছে যে গন্ডগোলটা শুধু যে নিজেদের দেশ থেকে উস্কানি আসছে তা নয়, বহিরাগতরাও নাকি উস্কানি দিচ্ছে, এবং তার জেরে এই পরিস্থিতি। এগুলোর সঙ্গে কিন্তু আরো একটা বৈশিষ্ট্য চট্টগ্রামের আছে। চট্টগ্রাম হচ্ছে হিন্দু কনসেন্ট্রেশনটা অনেক বেশি, 15%। সুতরাং সেইখানে যে মানে ঢাকাতে যে পরিমাণ আন্দোলন হিন্দুরা করতে পারবে তার থেকে অনেক বেশি আন্দোলন করতে পারবে চট্টগ্রামে। সুতরাং সেই ভৌগোলিক ব্যাপারটাও দেখতে হবে। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ একটা ছোট দেশ, তাকে ঘিরে নানা, যদি আপনি আন্তর্জাতিক ক্ষেত্র দেখেন, আমেরিকা থেকে শুরু করে চীন পর্যন্ত বৃহৎ শক্তি এবং আশেপাশের যে সমস্ত দেশ যেগুলোকে বাফার স্টেট আমরা বলি, তাদের প্রত্যেকেরই একটা স্বার্থ খেলা করছে, এবং এই স্বার্থ চরিতার্থ করবার জন্যই ছাত্রদের আন্দোলনটাকে একটা মৌলবাদী আন্দোলনে পরিণত করে দিয়েছে, এবং তার নেতৃত্ব দিয়েছেন এখন পরবর্তীকালে উনি তো ইউনূস সরকার তো পরে বলেইছেন মোহাম্মদ ইউনূস যে কারা কারা মাস্টার মাইন্ড তাদের তিনি ডেকে সম্মান জানিয়েছেন, এবং সেই মাস্টার মাইন্ডদের তিনি এসে সম্বর্ধনা দিচ্ছেন। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ঢাকার জেল ভাঙা হলো, 500 জন টেররিস্ট ফান্ডামেন্টালিস্টরা বেরিয়ে আসলো, তখন ইউনূস সরকার কি করলেন? কিচ্ছু করেনি। সুতরাং এই পরিস্থিতিতে আমরা এই যে সরকার, আমার তো কোনো ভরসা নেই, আস্থা নেই যে উনার প্রথম কথা কনস্টিটিউশনাল লেজিটিমেসি নেই, দ্বিতীয় নম্বর হচ্ছে কারণ এখন পর্যন্ত প্রেসিডেন্টও বলেছেন যে হাসিনা তাকে কাছে কোনো রেজিগনেশন দেননি, থাকলেও উনি এই ব্যাপারে কিছু করতে পারবেন না। 3 মাস আগে যখন গণ অভ্যুত্থান হয়েছিল তখন বারবার এই প্রশ্নই কিন্তু আমরাও তুলেছিলাম যে ছাত্রদের আন্দোলনের জেরে কি এরকম ভয়ানক ঘটনা ঘটতে পারে, নাকি এর পেছনে অন্য কোনো শক্তি রয়েছে যারা একেবারে এই সাম্প্রদায়িক একটা পরিস্থিতি তৈরি করলো এবং গণ অভ্যুত্থানের নামে একটা অরাজকতা শুরু হলো। কিন্তু ডেমোগ্রাফিটা একবার আপনাদের বাংলাদেশে দেখাই। 2022 সালের জনগণনা অনুযায়ী বাংলাদেশে 91.04% মুসলমান, 7.95% হিন্দু এবং 0.61% বৌদ্ধ রয়েছেন, 0.30% খ্রিস্টান এবং 0.12% অন্যান্য ধর্মাবলম্বীর মানুষজন বসবাস করেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিলের তরফে দাবি করা হয়েছে সাম্প্রতিককালে বাংলাদেশের সংখ্যালঘুদের হত্যা, শ্লীলতাহানি, অপহরণের ঘটনা ঘটেছে 2010টি, যা 1,500-এর বেশি পরিবারের ওপরে আঘাত নামিয়ে এনেছে। আমি সমিতার কাছে এই জায়গায় যাব। সমিতা, ইতিমধ্যে বিজেপির একগুচ্ছ কর্মসূচি, যার মধ্যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ইতিমধ্যেই বলেছেন সীমান্ত অবরোধের কথা। আমরা এই আনরেস্ট 3 মাস আগে যেটা হয়েছিল শেখ হাসিনা সরকার পড়ে যাওয়ার পরে, সীমান্ত অবরোধের জেরে আমরা দেখেছিলাম কি বিপুল সমস্যায় পড়তে হয়েছিল বাংলাদেশ, যাদের চিনি মূলত যায় এদেশ থেকে। এদেশে সমস্ত কাঁচামাল নিয়ে, শাকসবজি নিয়ে ট্রাক দাঁড়িয়েছিল, বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, বহু মানুষ চিকিৎসা করাতে এদেশে আসেন যারা আটকে পড়েছিলেন, ফিরতে পারছিলেন না। এইভাবে কি সমস্যার সমাধান সম্ভব, বা প্রতিবাদের কি এটাই একমাত্র চেহারা হতে পারে? দেখুন, হিংসা ছেড়ে শান্তি বজায় আসুক। বিজেপি অযথা এটাকে নিয়ে যদি আবার রাজনীতির মোড়ক দিতে চায়, তাহলে কিন্তু বিজেপিকে অনেক কিছু পোয়াতে হবে। তার কারণ, যে বিজেপি এই ধরনের কথা বলছে এটা খারাপ, অবশ্যই শান্তি ফিরে আসুক। এই মাৎসন্যায় হতে পারে না যেভাবে চলছে একটা গণতান্ত্রিক দেশে। এইভাবে মৌলবাদীদের এই ধরনের ঘটনা, এটা
অবশ্যই নিন্দার যোগ্য। কিন্তু বিজেপি যেন এটা মনে রাখে যে আজকে মণিপুরের অবস্থা যদি আপনি দেখেন এখনো দেখুন সমস্যা স্বাভাবিকভাবে এই বিজেপি যেন প্রতিবাদ করবো না, মাথায় রাখতে হবে। না না মণিপুরের ঘটনাটা এখনো পর্যন্ত পারলো না কেন? এই সমস্ত কথা বললে হবে না। আমরা চাই শান্তি, আমরা চাই এই মানুষজন শান্তিতে থাকেন, নিজেদের ধর্মাচার যেন আমাদের কাছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব এক, এবং বাংলাদেশের ক্ষেত্রেও যেন শান্তি বজায় থাকে, এটাই তো আমাদের কাম্য। মানে এটা নিয়ে একটা দিয়ে আরেকটাকে জাস্টিফাই করা যেমন যায় না, এবং এই রাজনৈতিক আচ্চাকচির কোনো মানে নেই। আমি এখানেই বাংলাদেশ সংক্রান্ত আলোচনা শেষ করব, তবে অবশ্যই হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক, একের পর এক বিস্ফোরণ কিন্তু তিনি করেই চলেছেন। আপনারা জানেন গত পরশুই সদ্য একেবারে তৃণমূল কংগ্রেসের বৈঠক হলো, এবং সেই জাতীয় কর্মসমিতির বৈঠকে একটা নয় তিনটে ডিসিপ্লিনারি কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিলেন, তিনটে আলাদা স্তরে, একদিকে দল, একদিকে বিধানসভা এবং অন্যদিকে জাতীয় রাজনীতির ক্ষেত্রে। কিন্তু তারপরেও হুমায়ুন কবির তার মুখ কিন্তু বন্ধ হচ্ছে না। কি বলছেন দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি পুলিশ মন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার দাবি করেছিলেন, কালকের বৈঠকের পর এই দাবি কি সরে আসছেন আপনি, না কি থাকছে? আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার। আমি 2026 পর্যন্ত যতক্ষণ ইলেকশন নতুন করে না হচ্ছে, নেতৃত্ব আমার কথা মানুক না মানুক তা নিয়ে আমার কিছু বলার নেই। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে যোগ্যতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তরসূরি হিসাবে তুলে এনেছেন। কুচবিহার থেকে যখন জনজোয়ার কর্মসূচি করলো তখন থেকে তার যে চলাফেরা, তাতে আমার মনে হয়েছে সে রাজনীতিতে অনেক গ্রহণযোগ্যতা তার আছে, এবং প্রশাসন চালানোর মতোও তার অনেক ট্যালেন্ট আছে। তার মানে সমীরদা, শৃঙ্খলা রক্ষার কথা যতই শাসক দল বলুক না কেন, আসলে শৃঙ্খলা কিন্তু কোনোভাবেই রাখা যায় না। এতদিনের অভ্যেস কি আর এক রাতে বদলায়? না হবে তো, শুরু হয়েছে এই ধরনের কথা যদি উনি বলবেন, ওনার মনে হয়েছে, মনে হতেই পারে তৃণমূল গণতান্ত্রিক দল, উনি একজন বিধায়ক, ওখানকার মানুষের ভোটে জিতেছে, তো স্বাভাবিকভাবে ওনার অনেক কিছুই মনে হবে। কিন্তু যা কিছুই মনে হোক, সেটা দলের মধ্যে আলোচনাটা ভালো, এই পাবলিকলি দেখানো এটা দরকার নেই। মাথায় রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এই দলের সুপ্রিমো, তিনি বাংলার মানুষের আস্থা ভরসা, তাকে দেখেই তৃণমূল কংগ্রেসের ভোট হয়, এবং উনিও সেই ভোটে জেতেন। ওনার আবেগ এসছে, ভালো আবেগ থাকা ভালো, কিন্তু শৃঙ্খলা, ত্রিস্তরীয় শৃঙ্খলা রক্ষার যে কমিটি, সেটা সংসদীয় কমিটি বলুন, দলীয় শৃঙ্খলা কমিটি বলুন, বা বিধানসভা শৃঙ্খলা, এছাড়াও জাতীয় কর্মসূচি, এই দিল্লিতে কে কি বলবে সেটাও পর্যন্ত ঠিক হয়েছে। একটা দল বড় হচ্ছে, মানুষের চাহিদা, মানুষের অনেক কিছু ঘটনাও তার মধ্যে খারাপগুলো, বিক্ষুব্ধ শৃঙ্খলা থাকবে। দেখুন, একটা পরিবার যখন বড় হয় সেখানেও গন্ডগোল থাকে, এটা তা নয়, কিন্তু এটা মাথায় রাখতে হবে। আপনি যেহেতু তৃণমূল দলটা করেন, এখানে আপনার গণতন্ত্র নিশ্চয়ই থাকবে। তার মানে এমন নয় যে যেটা কিন্তু অন্য বিরোধীদের আপনি সুযোগ করে দেবেন কিছু বলার জন্য, কারণ তারা জানে আপনারা পেয়েছেন 6-0, তাদেরকে বলা, তারপরেও সুযোগ নিতে পারেন শুধুমাত্র এই বিক্ষুব্ধদের জন্য, এই বিদ্রোহীদের জন্য, এমন আশঙ্কাও কিন্তু শাসক দলের অন্দরে থাকছে। সৈকত, সুযোগ আমার তিনটে কথা বলার। এক হচ্ছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি, সেটা আবার কি? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ঘুষ খেয়ে হকার বসায় সুজিত বসু, সেও রয়েছে। আচ্ছা, শৃঙ্খলা রক্ষা কমিটিতে আজ অব্দি কি ব্যবস্থা হচ্ছে? আরাবুল সাসপেন্ড, 6 মাস পর ফিরে আসা। হুমায়ুন কবিররা এরকম মন্তব্য না করলে তৃণমূলে টিকে থাকা যাবে না। আর তৃণমূলের মধ্যে মার্কামারা সমাজবিরোধী টাইপ, এই মুসলমানের ভোটে জিতবো, হিন্দুদের ভাগীরথীতে কেটে ফেলে দেবো, এইসব পয়েন্টটা আমি জানি আপনার যুক্তি আছে পাল্টা। সেটা হচ্ছে হুমায়ুন কবিররা 70% মুসলমানের ভোটে জিতি, হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, এইসব কথাবার্তা বলে রাজনীতিতে বেঁচে আছে। কারণ এইসব না বললে বিজেপিতে যাওয়া যাবে না। এই তো হুমায়ুন কবির, যে তৃণমূলেরও নেতা, আবার বিজেপির হয়ে এমপি সিটে দাঁড়িয়েছে, লাভ নেই। আপনি টিকিট পাবেন না, এই সমাজ বিরোধী ক্রিমিনালরা যারা শাসক দল কিন্তু 34 বছরের বাম শাসনকেই উদাহরণ হিসেবে বারবার তুলে আনে। হুমায়ুন কবির তিনিও কিন্তু ভালো করেই জানেন যে দলের শৃঙ্খলা রক্ষায় সোমবার যে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার খাড়া কিন্তু তার উপরে নেমে আসতে পারে, কিন্তু তারপরও একেবারে বেপরোয়া। দেখুন, একবারেই জবাব দিয়ে দেবো, তারপরে তো সাসপেন্ডের স্কোপ বন্ধ হয়ে যাবে। আমাকে নোটিশ করুক না, তার তো কি কি পয়েন্টে আমাকে নোটিশ করবে, এর আগেও একবার করেছিল, তার জবাব দিয়েছিলাম।
2 পাতার শোকজ নোটিশ দিয়েছিল, 3 পাতার জবাব দিয়েছিলাম। এরপরে যদি শোকজ নোটিশ 2 পাতার আসে, 4 পাতার জবাব। নোটিশ আসতে দিন, কোনো ভয় পাই না। আমরা তো চোর বাটপর না কারো কাছে কোনো জায়গায় নিয়ে বসে নাই যে আমি কাউকে ভয়। কুণাল ঘোষ তিনি কিন্তু বলছেন এই ধরনের মন্তব্যের আর কোনো অবকাশ নেই। জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছে, সেখানে দলীয় নেতৃত্ব যা সিদ্ধান্ত নিয়েছেন, যা কর্মসূচি নিয়েছেন সবাই দেখতে পাচ্ছেন। সেখানে এই ধরনের কোনো মন্তব্য করা তিনি যে করেছেন সেটা নিশ্চয়ই আমাদের দলের নেতৃত্ব নজর রাখছেন। তবে কোনো অপ্রয়োজনীয় মন্তব্য এই সময় করার কোনো অবকাশ নেই, করা উচিত নয়। এই ধরনের প্রকাশ্য অনভিপ্রেত বক্তব্য, এতে বিভ্রান্তি তৈরি হয়, এগুলো করা উচিত নয়। তন্ময়দা, বিক্ষুব্ধ হুমায়ুন কবির তিনি কিন্তু এখন আর দল থেকে সাসপেনশনকেও ভয় পান না, বহিষ্কার হলেও তিনি ভয় পান না, এমনটা বলছেন। করে দিলে করে দেবে, জানুয়ারি মাসে কিন্তু তিনি আরো মুখ খুলবেন। দরজা যদি সত্যি একবার খুলে যায়, আপনারাও দরজা খুলবেন নাকি? কেন কার্তিক মহারাজ তো তৃণমূলের সাসপেনশনটা একটা হচ্ছে জোক, আপনি জানেন ভালো করে। এই যে সৈকতই বলছিল, এই আরাবুল ইসলামকে সাসপেন্ড করে দেওয়া হলো, তারপরে তাকে যেই ভাঙল কন্ট্রোল করার জন্য প্রয়োজন তাকে আবার নেত্রী সব ঠিক করেন, কে কখন থাকবে, কে কখন যাবে, কখন কাকে নিতে হবে, সেগুলো সব তিনি ঠিক করেন। বলে কিছু নেই, সব ল্যাম্প পোস্ট। সৈকত তোমরা কথা বলো না, তুমি সব ঠিক বলছি। আরে তোমরা কি বলছো? তোমরা হচ্ছে আপনারা কি বলছেন? হুমায়ুন কবির যদি বহিষ্কার হয়ে যান, যদি তৃণমূল কংগ্রেসে মুখ খোলার জন্য তিনি যদি বহিষ্কার হয়ে যান, বিজেপি দরজা খুলবে? ভরতপুরের তৃণমূল বিধায়ক কিন্তু দেখুন, বিজেপির পরিষ্কার, বিজেপিতে প্রথম কথা জেনে রাখবেন, বিজেপিতে আগে যারা এসছেন তারা অনেকেই আর বিজেপিতে থাকতে পারেননি, কারণ বিজেপি দলে সবার পক্ষে থাকা সম্ভব হয়। আবার অনেকে থেকেও গেছেন, আবার যাদের আপনারা আবার দল বদলানোরই আনুষ্ঠানিকভাবে রাজ্য সভাপতি পরিষ্কার করে দিয়েছেন যে আমাদের দলে কোনো পচা আলু নেওয়া হবে না। এ রাজ্যে বঙ্গ বিজেপির যেটা প্রয়োজন 2026-এর আগে, সেটা হচ্ছে সদস্য সংখ্যা বাড়াতে হবে, একজন সংগঠক প্রয়োজন। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মুখ খুলে তিনি যাই বলুন না কেন, তিনি একজন দক্ষ সংগঠক, এটা মানতে কোনো সমস্যা নেই, এবং তার দিকে একটা বড় সংখ্যক মানুষের সমর্থন রয়েছে। তাহলে বিজেপি যদি সত্যি মানে তৃণমূল কংগ্রেস থেকে যদি বহিষ্কার হয়ে যান, বিজেপির দিকে পাল্লা কি সত্যি একটু হলেও ভারী থাকবে? দেখুন, সংগঠন আমাকে বলতে বলেছে, ব্যাপারটা হচ্ছে দেখুন, বিজেপি যখনই এদেরকে বহিষ্কার করে, এবং এই কারণে বিজেপির সংগঠন বাড়ছে না, তৃণমূল থেকে বহিষ্কৃত লোকদেরকে তারা নিয়ে নেয়। এবং 19 সালে কি হলো, তৃণমূল তো 6 বছরের জন্য তাকে বহিষ্কার করেছিল, তাহলে তাকে 19 সালে জঙ্গিপুরে কেন এমপি সিটে দাঁড় করিয়েছিল এই কারণেই যে জিতবে এবং ওই মুসলিম ভোটে জিতবে, এই কারণে জিতেছিল। অথচ ওইখানে বিজেপির অনেক ভালো ভালো ক্যান্ডিডেট আছে, তাদেরকে তারা দাঁড় করানো না। এই যে মোহ যে আমাকে কাউকে একটা দাঁড় করিয়ে তৃণমূল তার মুখটা পরিচয় করিয়ে দিয়েছে, অতএব তাকে নিয়ে এসে আমি ফয়দা লুটবো, এটা দিয়ে রাজনীতি হয় না, সিরিয়াস পলিটিক্স হয় না, এবং বিজেপি সেই সিরিয়াস পলিটিক্স করতে চায় না। সুতরাং আমার ধারণা আবার যদি আমি আলোচনায় ফিরে আসবো, হুমায়ুন কবির কিন্তু নাম করে বা নাম না করে শাসক দলের একাধিক নেতার উদ্দেশ্যে তোপ দেখেছেন গতকাল। দেখাবো, আলোচনায় আসবো, বিরতির পর সঙ্গে থাকবেন। आ तो गए, जाओगे कैसे? हेलो, मैं आ रहा हूँ, भगा कर ले जाऊंगा। सिक्योरिटी, भाग गए, पकड़ो उनको। हेलो, बोला था ना, भगा कर ले जाऊंगा। एक हिंट तो देते। हिंट? बड़े आराम से। देखो तो खोलो और ब्राइट সুগন্ধে মৃদু মন্দে তুমি আমার স্যান্ডেলাইট স্যান্ডেলাইট আয়ুর্বেদিক বডি অয়েল।
ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। ভিনাস সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। কলকাতার সেরা খাবার উত্তরে এলো আবার। এবিপি আনন্দ উত্তরের খাইবার পাস 29 নভেম্বর থেকে 1 ডিসেম্বর দুপুর 1টা থেকে রাত 10টা। দাদাভাই স্পোর্টিং ক্লাব, শিলিগুড়ি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। নিবেদন করছে লাল বাবা রাইস। স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। পাওয়ার বাই বেনারসির অপরূপ সাজে সাজাতে প্রিয় গোপাল বিষয়ী। কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। পার্টনার বাই প্রান্তিকের একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টারের বাংলা ও ইংরাজি সহায়িকা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য সুস্থতার অঙ্গীকার, প্রকৃতি স্পর্শে মানুষের সেবায় হার্বস এন্ড ড্রাগ। সান বাংলায় 1 ডিসেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যা 6টায় লাখ টাকা লক্ষ্মী লাভ। হাইজিন পার্টনার জেটি ফ্লো ক্লিনার, বাড়ি রাখে ঝকঝকে ও সুগন্ধিত। এক ঝলকে উপনির্বাচনে নৈহাটি জয়ের পরেই বড়মাল মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী। এলাকা ঢেলে সাজানোর নির্দেশ, তৈরি হবে ফাঁড়ি। সরকারের আশ্বাসী সার। বাঁকুড়া মেডিকেলে রোগী ভর্তিতে অবাধে দালাল চক্র। পর্যাপ্ত গ্রুপ ডি কর্মী না থাকার সাফাই অধ্যক্ষের। গুজরাটে সিরিয়াল কিলারের হাতেই খুন তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায়। লুঠের উদ্দেশ্যে চলন্ত কাটিহার এক্সপ্রেসের মধ্যেই খুন, ধরিয়ে দিল চুরির ফোন। আবাসের তালিকায় সমীক্ষা ঘিরে রণক্ষেত্র দিনহাটা। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। বাঁকুড়ার কতুলপুরে বিক্ষোভের মুখে আবাসের সমীক্ষক দল। ফটাফট রাষ্ট্রদ্রোহের অভিযোগ, চিন্ময় দাসের জামিনের আবেদন খারিজ। চট্টগ্রাম কোর্টে বাংলাদেশি সংখ্যালঘুদের বিক্ষোভ, এক আইনজীবীর মৃত্যু। ঢাকা ইসকনের সন্ন্যাসী গ্রেফতার, প্রতিবাদ ভারতের। বন্ধ হোক হিন্দুদের উপর লাগাতার হামলা, হামলাকারীরা ঘুরে বেড়াচ্ছে বলে কড়া বার্তা। অবিলম্বে পদক্ষেপ চায় ইসকনও। শৃঙ্খলা নিয়ে নেতৃত্বের কড়া বার্তার পরেও বেলাগাম হুমায়ুন। এবার সরাসরি করলেন ববি কি চ্যালেঞ্জ। আমার জেলায় করাপশন করে মাপ পেয়ে যাচ্ছে, তার দায় এই ববি হাকিমকে নিতে হবে। শুনে আমি তো ওই একজন সাংসদ বলেছে হুমায়ুন কবির কে হোয়াই, কিসের এত অহংকার। জাতীয় কর্মসমিতির বৈঠকের পরেই অভিষেকের হয়ে ফের ব্যাটিং ভরতপুরের তৃণমূল বিধায়কের। আমার স্ট্যান্ড ক্লিয়ার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন চালানোর মতো তার অনেক ট্যালেন্ট আছে, অনেক গ্রহণযোগ্যতা আছে। অনেকের হাতে 3-4টি দফতর, অভিষেক এলে আপত্তি কেন? তৃণমূলের রদবদলের পরেই সুর চালালেন হুমায়ুন। তো বন্দ্যোপাধ্যায়কে যে কজন ঘিরে ধরে আছে কতটা ভালো চায় যথেষ্ট সন্দেহ। আমি নিজে বেঁচে যদি থাকি ওপেন বলবো এসব কথা, আমাদেরকে হুমকি দিয়ে লাভ নেই। আপনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সিকিউরিটির জন্য লিখুন। শৃঙ্খলা রক্ষায় একাধিক কমিটি, তাও বেপরোয়া হুমায়ুন। 2 পাতার নোটিশে 4 পাতার জবাবের হুঙ্কার। যা করেছেন ঠিক নয়, নজর রাখছে দল, বার্তা কুণালের। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেলেই ব্যর্থ, প্রায় 2.5 বছর পরে জামিনে মুক্ত বান্ধবী অর্পিতা। প্যারোলের মেয়াদ শেষের আগেই গেলেন আলিপুর জেলে। নিয়োগ দুর্নীতিতে সিবিআই মামলায় সদ্য জামিন পাওয়া বাগদার রঞ্জন এবার ইডি হেফাজতে। আগামী সোমবার পর্যন্ত হেফাজতে রাখার আবেদন মঞ্জুর আদালতে। ইডির মামলায় জামিন পেলেও সিবিআই হেফাজতে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু। হেফাজতে পার্থ ঘনিষ্ঠ সন্তুও। কালীঘাটের কাকুকে সশরীরে হাজিরার নির্দেশ। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।
এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে উইথ বিড়লা ফার্টিলিটি এন্ড আইভিএফ চেইন অফ দ্য ইয়ার ফর ইস্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে একটানা ব্যাট করে চলেছেন হুমায়ুন কবির এবং দলের একাংশের বিরুদ্ধেও কিন্তু হুঙ্কার দিয়েছেন তিনি। দেখুন, ইনারা সবকিছু ঘিরে বসে আছে, কেউ 4টে দপ্তর, কেউ 3টে দপ্তর, কেউ মেয়র, কেউ আবার দপ্তর। এরা সবাই এত বড় শক্তিমান হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে, তা তাকে যদি ওর মধ্যে সামিল করা হয় অসুবিধাটা। সুমিতা, দেখুন না কারা কারা শুভাকাঙ্ক্ষী, আদৌ যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সিলেক্ট করেছেন তারা কতটা শুভাকাঙ্ক্ষী একেবারে সন্দেহ প্রকাশ করছেন কিন্তু হুমায়ুন কবির। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, তার সিদ্ধান্তের উপরে ভরসা রাখতে পারছেন না। না না, এটা তো বারবার বলছি যে শৃঙ্খলা উনি ভঙ্গ করার দিকে এগোচ্ছেন বা করে ফেলেছেন, নিশ্চয়ই দল ব্যবস্থা নেবে। উনি প্রথমে কিন্তু দলের একজন সৈনিক, এটা উনিই বলতে পারবেন। আমরা এই স্টুডিও বসে ওনার মানসিকতা বুঝতে পারছি না যে এটা করতে হবে এটা করতে হবে, উনি যেন অর্ডার দিচ্ছেন। এটা উনি বলতে পারেন এটা হলে ভালো হয়, কিন্তু এটা বলতে পারেন এটা করতেই হবে। তো স্বাভাবিকভাবে দল এটা লক্ষ্য রাখছে, যথেষ্ট পরিমাণে ওনাকে সেই ধরনের সকজ লেটার উনি পাওয়ার অপেক্ষাই করছেন। উনি বলেওছেন দুপেটা দিলে আমি চার পাতা একদম। রবীন্দ্রনাথ বাবু, কোথাও কি চেষ্টাটা খুব বড়িয়া চেষ্টা মনে হচ্ছে না, এবং কোথাও তাকে দল শোকজ করুক বা বহিষ্কার করুক, কোথাও সেই অপশনটার অপেক্ষা করছেন না? আসলে ইনি অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুরাগীও নন, মমতা বন্দ্যোপাধ্যায় অনুরাগীও নন, ইনি শুধু পদানুরাগী। যেদিন পদ পাবেন সেদিন চুপ করবেন, এটাই হচ্ছে উনার মুখ্য ব্যাপার। এবং সেই পদ উনি এখানে পাচ্ছেন না, আরেকজনকেও ভিতরে গোপনে আন্ডারস্ট্যান্ডিং এ তাকে পদ দেওয়ার আশা দিচ্ছে কিনা আমরা তো জানি না। সেই পদ দেওয়ার আশা যে দেবে তার দিকে চলে যাবেন উনি। এবং 26 সামনেই রয়েছে, বছর খানেক বাকি, আর এখন কিন্তু ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করেছে বিজেপি। আঙুলটা কিন্তু খানিকটা হলেও বিজেপির দিকে তো ওঠেই তন্ময়দা। দেখুন, আমি একটা কথাই বলবো যে একটা কথা হচ্ছিল যে বিজেপির সংগঠন নিয়ে রবীন্দ্রনাথ বাবু বলছিলেন, আমি একটু মনে করিয়ে দিই আপনাদেরকে, 2019, 2021, 2024 এই 3টে নির্বাচনে বিজেপির ভোট হচ্ছে 38 থেকে 40%। এবং আপনারা জানেন যে কোনো রাজ্যে একটা পার্টি 38 থেকে 40% ভোট পেলে সে ক্ষমতায় চলে আসে। আমাদের রাজ্যে সেটা হয়নি। আর একটা কথা হচ্ছে, যদি একটা পার্টি যদি সংগঠন ছাড়া 40% ভোট পায়, তাহলে আপনাকে বলতে হবে মানুষের সংগঠন আছে, তার মানুষ সেই পার্টির সাথে আছে। যদি মানুষ যদি থাকে সেই পার্টিকে চিন্তা করতে হয় না। শুনুন, বাস্তবে হচ্ছে এই সংগঠন তৃণমূলে ছিল না। আজকে বিজেপি তৃণমূল বিজেপি তো এতবার বলছে যে আরে তন্ময়দা প্লিজ, তৃণমূল বিজেপি তো নিজেদেরকে এত রেজিমেন্টেড পার্টি বলে। তৃণমূলের তৃণমূল রেজিমেন্টেড আরে তন্ময়দা এটা হচ্ছে না, রাজনৈতিক দল কি করে 40% ভোট পায়, কি করে 39% ভোট পায়? তৃণমূল বিজেপি তো বলে রেজিমেন্টেড পার্টি। তৃণমূলের মুখপত্রে 21 সালে বিজেপির প্রতীকে জেতা এমএলএর নাম 1, 2 হচ্ছে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া নেতা বিজেপির এমপি ক্যান্ডিডেট হয়ে এখন তৃণমূলের বিধায়ক। এটা থেকে প্রমাণিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কারা নেতা চায়। নেতা চাইছে তৃণমূলের হুমায়ুন কবির। আপনার মাদারিহাটের প্রার্থী কে হয়েছিল? তোমাদেরই দল থেকে ঘুরে এসেছে।